আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। একে একে খুলে যাচ্ছে শেখ হাসিনার মুখোশ, একে একে সামনে আসছে তার দুর্নীতির হাজারো অভিযোগ। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছিল জানালেন মঈন। এরপর জানিয়ে দেব ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা। এদিকে কূটনীতিক মহলে বাড়ছে তারেক রহমানের গুরুত্ব। আরো জানিয়ে দেব পিলখানার প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি বলেছেন মইনুদ আহমেদ। সর্বশেষ জানিয়ে দেব দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছিল জানালেন মঈন। ঢাকার পিলখানায় ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহের দিন কি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সাবেক সেনাপ্রধান মইনুদ আহমেদ। বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর তিনি নিজের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেন। ভিডিওর শুরুতে জুলাই আগস্ট মাসে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করে মইনুদ আহমেদ বলেন, সরকার ও ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয়, যখন সরকার এ বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। সাবেক এই সেনা প্রধান বলেন, সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকে জেলে ছিল, অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এ বিষয়ে অনুরোধ করেছি। মইনুদ আহমেদ বলেন, সেদিন ২৫শে ফেব্রুয়ারি সকালে ৭:৩০টায় সেনা সদরের প্রতিদিনের মতো কাজ শুরু হয়। সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে। এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। ভারত থেকে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা? কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দেশে ফিরবেন কবে? নাকি ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন? শেখ হাসিনাকে নিয়ে ঘুরে ফিরে সামনে আসছে এসব প্রশ্ন। এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। শেখ হাসিনা এখনো অন্তত ৪টি দেশে যাওয়ার চেষ্টা করছেন। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশনের প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। তবে এমন কথা আগেও হয়েছিল বিভিন্ন মাধ্যমে। সেই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, তার মা আপাতত কোথাও যাচ্ছেন না, কোথাও যাবার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়। ওই প্রতিবেদনে উঠে এসেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয় সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোন রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে বাধ্যবাধকতা থাকবে না। তবে ঢাকা থেকে দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যুতে ভারতের জন্য অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নাখোশ বিএনপি, জামাতে ইসলামী সহ শীর্ষ পর্যায়ের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন। এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
কূটনৈতিক মহলে বাড়ছে তারেক রহমানের গুরুত্ব। গত ৫ আগস্ট শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী দেশ ও কূটনীতিকরা। গত কয়েকদিনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকো সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পৃথক এসব বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলটির অবস্থান জানার চেষ্টা করছেন। এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপির সংশ্লিষ্ট নেতারা বলেন, দল ঘোষিত ৩১ দফার ওপর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএনপির বর্তমান অবস্থান জানানো হয়েছে। বিশেষ করে বিএনপি আগামীতে সরকার গঠন করলে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে ইতিবাচক আলোচনা স্থান পায়। অনেক দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছে। গুরুত্বপূর্ণ একটি দেশ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ একসঙ্গে কাজ করতে আগ্রহের কথাও জানিয়েছে। পিলখানার প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি বলেছেন মঈনুদ আহমেদ। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক সাবেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলেছেন। অনেকে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলেছেন। এবার এই বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সে সময়কার সেনাবাহিনী প্রধান মঈনুদ আহমেদ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তখন সেনা প্রধান ছিলেন জেনারেল মঈনুদ আহমেদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মঈনুদ আহমেদ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর তার নিজের ইউটিউব চ্যানেলে ওই হত্যাকাণ্ড নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেন। তিনি বলেছেন, হত্যাকাণ্ডটি নিয়ে ১৫ বছরে শুধু বিগত সরকারের কথা শুনতে হয়েছে, প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই, জনগণও জানতে পারেনি। মঈনুদ আহমেদ নামের ইউটিউব চ্যানেলে সাবেক এই সেনা প্রধান বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় সরকার যখন এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস। দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার ৭ সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানায়। আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে অপর এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে। সাগরে এখন লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি নিম্নচাপে পরিণত হতে পারে, তাতেই বাড়তে পারে বৃষ্টি। তবে এতে আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে আরো বলা হয়েছে, লঘুচাপ এখন বাংলাদেশ উপকূল থেকে অনেকটা দূরে আছে, এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে তা বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে সোমবার থেকে পরের অন্তত ৪ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেটে।